নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতী তো দেখে স্তম্ভিত হয়ে গেল যে যমুনা নামের ওই যাযাবর মেয়েটি ওকে একটা কুটিল ইশারা করল। ওর ওই তীক্ষ্ণ দৃষ্টির মেয়েটিকে শুধু রহস্যময়ই লাগছিল না, ভয়ঙ্করও লাগছিল। ও কি ইশারায় আমাকে গোপন যুদ্ধে আহ্বান করছে? চন্দ্রাবতী ভাবতে লাগলো। ও আবার ও আবার বীরেন্দ্র প্রতাপের ওপর হামলা করবে না তো? চন্দ্রাবতী একদম সতর্ক হয়ে গেল। তখনই গার্গী যমুনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বললেন, তুমি এক্ষুনি যা কিছু বললে আমি সবই শুনেছি। বড় কুমারের সঙ্গে তোমার কি সম্পর্ক? সম্পর্ক তো কিছু নেই রাজমাতা, যমুনা নিচু স্বরে বলল। 3 বছর আগে মহারাজ আমাদের মহলে এসেছিলেন আমার বাবার সঙ্গে দেখা করতে। তখন ওনার অনেক যত্ন করেছিলাম আমি। মহারাজ আমার সেবায় খুশি হয়ে আমাকে একটা মুক্তোর মালা উপহার দিয়েছিলেন। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ চমকে উঠল। গার্গীও আগ্রহ সহকারে ওকে দেখতে লাগলেন। কিন্তু চন্দ্রাবতীর মনে সন্দেহ আরো গাঢ় হতে লাগলো। 3 বছর আগে? বীরেন্দ্র প্রতাপ হয়রান হয়ে জিজ্ঞেস করল, তোমার মহলে? তার মানে তুমি যাযাবর নও? তাহলে কে তুমি? পরিষ্কার করে বলো। যমুনা একটা গভীর শ্বাস নিয়ে বলল, নাম তো আমার যমুনাই মহারাজ, কিন্তু হ্যাঁ, আমি জন্মগতভাবে যাযাবর নই। আমি আপনার দিওয়ান জগজিৎ সিং এর মেয়ে। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের আবার ঝটকা লাগলো। গার্গী চমকে বলতে লাগলেন, জগজিৎ সিং? সে তো আমাদেরই একটা ছোট রিয়াসতের মালিক ছিল, যাকে ভ্রষ্টাচারিতার অপরাধে রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল। ওই অপবাদ পুরোপুরি মিথ্যে ছিল রাজমাতা, যমুনা উদ্গ্রীব হয়ে বলল। আমার বাবা একজন সৎ জমিদার ছিলেন। 3 বছর আগে পুরো রাজ্যে খরা দেখা গিয়েছিল, যার ভীষণ খারাপ ফল পড়েছিল আমাদের রিয়াসতের উপরে। আমার বাবা দিন রাত এক করে নিজের প্রজাদের রক্ষা করেছিলেন, ওদের জন্য অন্ন জলের ব্যবস্থা করলেন, কিন্তু তাও ওনাকে অব্যবস্থা আর দুর্নীতিতে ফাঁসানো হলো। এ কথা বলতে বলতে যমুনার চোখ জলে ভরে গেল। বীরেন্দ্র প্রতাপও একটু অস্থির হয়ে উঠল। ওর এই ঘটনা মনে পড়ে গেল। আমার বাবা আর পুরো পরিবারকে বিতাড়িত করা হয়েছিল রাজমাতা, যমুনা কাঁদতে কাঁদতে বলল। আমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। মহারাজের ভয়ে কোন নগরীতে মাথা গোঁজার ঠাঁই পাইনি আমরা। আমরা ওই বিপদের সময় দরজায় দরজায় ঠক্কর খেতে খেতে ফিরেছি। আর একদিন আমার বাবার তো মৃত্যুই হয়ে গেল। তারপর এক এক করে আমার পরিবারের সমস্ত সদস্যরা ক্ষুধার্ত আর অসুস্থতার দরুন শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমার ভাগ্য ভালো ছিল যে যাযাবরদের একটা দল আমাকে বাঁচিয়ে নিয়েছিল, না হলে আমিও। যমুনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঘরে চাপা বিষাদপূর্ণ নীরবতা ছড়িয়ে পড়ল। যমুনার কাহিনী শুনে গার্গী যেখানে একটু দুঃখিত হলো, সেখানে চন্দ্রাবতীর মনে একটা দুশ্চিন্তা উথাল পাথাল করে উঠল। আমার খুব দুঃখ হচ্ছে যমুনা, গার্গী ওর কাছে এসে বললেন।
বড় কুমারের শাসন ব্যবস্থায় তোমার সঙ্গে সত্যি খুব অন্যায় হয়েছে। তোমার বাবা সত্যি খুব সৎ আর বিশ্বস্ত মানুষ ছিল। তোমাকে আর যাযাবরের মতো দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে না। তুমি আজ থেকে আমার রানীমা হলে থাকবে। একথা শুনেই চন্দ্রাবতীর দ্রুত একটা ঝটকা লাগলো। ওর কেন জানি না এখন মনে হচ্ছিল যে যমুনা উপরে উপরে কান্নার নাটক করছে আর ভিতরে ভিতরে অনবরত হেসে চলেছে। তখনই মোহিনী উত্তেজিত হয়ে বলল, এটা আপনি কি অনর্থ করতে যাচ্ছেন রাজমাতা? একজন অচেনা মেয়েকে রানীমা হলে জায়গা দিচ্ছেন, তাও আবার সত্যি না জেনে। আর ও যে কাহিনী শোনাচ্ছে, আগে তার যাচাই তো করে নিন। সবার সব সত্যি আমি জানি মোহিনী। গার্গী ওর এক হাত তুলে কঠিন স্বরে বললেন, যাচাই করার প্রয়োজন নেই আমার। আর তুমি বা এত অস্থির কেন হচ্ছ? ঘাবড়ে যেও না, আমি যমুনাকে বড় কুমারের পাটরানি করতে যাচ্ছি না। মোহিনী এর জবাবে কি বলবে বুঝতে পারল না। তা দেখে চন্দ্রাবতী ধীরে হেসে উঠল। চন্দ্রাবতী, যমুনাকে নিয়ে এসো আমার সঙ্গে, আদেশ দিয়ে গার্গী ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতী ও যমুনাকে নিয়ে ওর পিছন পিছন যেতে উদ্যত হলো। একটু দাঁড়াও চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ ওকে ডেকে বলল। চন্দ্রাবতী চমকে ঘুরে দাঁড়ালো আর বীরেন্দ্র প্রতাপকে দেখতে লাগলো। ওর পা একেবারে যেন পাথরের মতো শক্ত হয়ে মাটিতে গেড়ে বসে গিয়েছিল। কতদিন পরে আজ প্রথমবার বীরেন্দ্র প্রতাপ ওকে এইভাবে ডাকলো। আগে বলুন, চন্দ্রাবতী ধীরে ধীরে বলল। বীরেন্দ্র প্রতাপ ওর কাছে এসে একটু ইতস্তত করে বলল, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। যমুনা যতই আমাকে মারতে না চাক, কিন্তু আজ একবার আবার তুমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছ। এ আমার কর্তব্য ছিল। চন্দ্রাবতী আসতে বলল, আর এমনিতেও আমি ওকে আটকাতে পারতাম বলেই এটা করেছিলাম, অন্য কোনো কারণে নয়। বলে চন্দ্রাবতী যমুনাকে নিয়ে এগিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ আর কিছু বলতে পারল না। ও শুধু চুপচাপ চন্দ্রাবতীকে যেতে দেখল। দেখছিল তো মোহিনীও, কিন্তু ওর চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছিল। রানীমহলে আবার একটা হট্টগোল পড়ে গেল। পাটরানীরা দেখে অবাক হয়ে গেল যে যমুনা বীরেন্দ্র প্রতাপের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, সেই তাকেই রাজমাতা রানীমহলে থাকতে জায়গা তো দিলেনি, কিন্তু শুধু তা নয়, একেবারে সুরম্য একটা ঘরও দিলেন, যাতে সব রকমের বিলাস ব্যাসনের ব্যবস্থা রয়েছে। আরে এসব কি চক্কর চলছে প্রমীলা রানী? সুরেলা একটু চিন্তিত স্বরে বলল। একজন যাযাবরীকে রাজমাতা রাজমহলে কেন নিয়ে এলেন? কিন্নর প্রমীলাও অবাক হয়ে বলল, আরে রানীমা, ও যাযাবরী নয়, ভেতরের অনেক খবর এনেছি আমি। ও একজন দেওয়ানের মেয়ে। রাজমহলের সবচেয়ে সুন্দর ঘরে ওকে থাকতে দিয়েছেন রাজমাতা। কে? সুরেলা নিজের মাথা চাপড়াতে চাপড়াতে বলল, আরে ওই উর্বশী কি কম ছিল যে রাজমাতা আরো একটা পাটরানী আমাদের উপর চাপাতে চান? প্রমীলা খিলখিল করে হেসে উঠল। আরে আমার প্রিয় রানীমা, ঘাবড়ানোর কোনো দরকার নেই। রাজমাতার এরকম কোনো ইচ্ছে নেই।
উনি তো শুধু ওর ওপর দয়া করে। না প্রমীলা, সুরেলা প্রচন্ড বিরক্ত হয়ে বলল, তুই এখনো ওই বুড়িকে চিনিস না। শিয়ালের চেয়ে বেশি চালাক ও। আর নিজের ইচ্ছে কখনো কাউকে বুঝতে দেয় না রে। খুব জানি আমি ওকে। ও কম ষড়যন্ত্র করেনি নিজের স্বামীর পাটরানীদের বিরুদ্ধে। তুই দেখে নিস, শিগগির রানী মহলে এক ভীষণ ষড়যন্ত্র হতে চলেছে। এবার প্রমীলার হাসি এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। ওদিকে মোহিনীও ওর বাবার সামনে এরকমই ভয় ব্যক্ত করছিল। আমি তো এতে অনেক বড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাবা, মোহিনী ছটফট করে বলল। আমাদের পাটরানীদের রাজমহলে আনার আগে কত বড় বড় পরীক্ষা নিয়েছিল বলতো ওই বুড়ি। আর এই যমুনাকে কোনো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করে এরকম ভাবে রানী মহলে থাকতে অনুমতি দিয়ে দিল, তাও আবার একেবারে ঠাট বাট বজায় রেখে অত সুন্দর ঘরে। বজ্রকেতুর কপালেও চিন্তার রেখা দেখা দিল। গম্ভীর গলায় বলল, আমারও গার্গীর ওপর সন্দেহ হচ্ছে মোহিনী, কিন্তু আমরা চাইলেও তো কিছু করতে পারবো না। বীরেন্দ্র প্রতাপ রানী মহলের ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছে, না হলে ওর মাধ্যমেই গার্গীর ওপর চাপ সৃষ্টি করা যেত। এই বুড়ি তো আমার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে বাবা, মোহিনী ঝংকার দিয়ে বলে উঠল। হতাশা এবং নিরাশায় তার শরীর কাঁপছিল। বড়ই চালাকির সঙ্গে উর্বশীকেও আমাদের থেকে আলাদা করে দিতে চাইছে। সেই জন্য উর্বশীর দেখভালের দায়িত্ব ওই চন্দ্রাবতীর উপর দিয়ে দিয়েছে। আর আর এই চন্দ্রাবতী কিরকম গার্গীর সামনে বলছিল আমার শরীরে নাকি রক্তের সঙ্গে বিষ বয়ে যাচ্ছে। কি প্রমাণ করতে চাইছে ও? বলতো কি প্রমাণ করতে চায়? আমি অসুস্থ, আমি বীরেন্দ্র প্রতাপের বাচ্চার মা হতে পারবো না। বলতে বলতে মোহিনী হাঁপাতে লাগলো। এইসব দেখে বজ্রকেতু ভয় পেয়ে গেল। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ আনো মোহিনী, এত রাগ শরীরের জন্য ভালো নয়। সে ওকে সামলানোর জন্য বলল, আমি কোনো রাস্তা ঠিক বের করে নেব। রানী মহলের একজন খুব ভালো দাই আছে, যে ধাইয়ের কাজ তো খুব ভালো করতে পারে, কিন্তু সাংঘাতিক লোভী। মোহরের বদলে আমরা ওর বিশ্বাস কিনে নিতে পারি। কালকেই উর্বশীর দেখাশোনা করার বাহানায় ওকে এখানে নিয়ে আসব। সে গার্গীর প্রতিটা পদক্ষেপের সংবাদ আমাদের দেবে। নাও, তুমি এই ওষুধ খাও আর নিজেকে শান্ত করো। বলে বজ্রকেতু একটা ওষুধ নিয়ে মোহিনীকে খাওয়াতে লাগলো। মোহিনীও নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু যে প্রশ্ন সুরেলা আর মোহিনীকে পাগল করছিল, সেই প্রশ্ন চন্দ্রাবতীর মনেও মাথা চাড়া দিয়ে উঠেছিল। এখন রাতের দ্বিতীয় প্রহর চলছিল। চন্দ্রাবতী এখনো পর্যন্ত গার্গী আর যমুনার কথাই ভাবছিল। হায় হায় মহারানী মা, কিন্নর সোনাল ঘরে ঢুকে বলল, আপনি এখনো পর্যন্ত ঘুমোননি? নিশ্চয়ই ওই যাযাবর যমুনা আর রাজমাতার ব্যাপারেই ভাবছেন, তাই না? আরে রাজমাতার যা ইচ্ছা তাই করুন না, তাতে কি এসে যায় আপনার? চলুন, এখন ঘুমিয়ে পড়বেন, চলুন। তুমি গিয়ে শুয়ে পড়ো সোনাল, চন্দ্রবতী অস্থিরভাবে বলল। আমি আগে এই যমুনার সত্যিটা জেনে তারপর ছাড়ব। এ আমার দিকে একটা কুটিল ইশারা করেছে, তাও আবার সকলের সামনে, সকলের নজর এড়িয়ে। এ মেয়ে সাংঘাতিক শয়তান আর চালাক। এ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সোনাল, আর আমার মনে হচ্ছে এর পিছনে রাজমাতার কোনো চাল আছে। এ কথা শুনে সোনাল অবাক হয়ে বড় বড় চোখ করে চন্দ্রাবতীকে দেখতে লাগলো।
চন্দ্রাবতী বিছানা থেকে উঠতে উঠতে বলল, শোনো সোনাল, তুমি এখানে এসো। আমার বিছানায় আমার জায়গায় শুয়ে পড়ো। এমন ভাবে শোও যেন মনে হয় আমি শুয়ে আছি, কেউ যেন বুঝতে না পারে। হায় হায় মহারানী মা, আপনি এখন কি গজব করতে যাচ্ছেন? সোনাল ঘাবড়ে গিয়ে বলল। চন্দ্রাবতী নিজের কোমরে রাখা কাটারিটা ভালো করে বাঁধতে বাঁধতে বলল, আমি যাচ্ছি ওই যমুনার আসল সত্যিটা জানতে। বলার পর চন্দ্রাবতী মুখোশ পরে নিল আর দ্রুত জানালার দিকে এগিয়ে গেল। হায় হায় মহারানী মা, সোনাল প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলল, এরকম বিপদের মুখে ঝাঁপিয়ে পড়বেন না। ওই গার্গী সাংঘাতিক বিপজ্জনক মহিলা, পুরো রাজমহলের উপর নজর রেখে বসে আছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী জানালার উপরে উঠল এবং বাইরে লাফিয়ে পড়ল। গভীর অন্ধকার আর নিস্তব্ধতা ঘিরে রেখেছিল রানীমহলকে। সাবধানে চলতে চলতে চন্দ্রাবতী সেই ঘরের পিছন দিকে উপস্থিত হলো যে ঘরে যমুনার থাকার ব্যবস্থা করা হয়েছিল। ঘরের একটা জানালা খোলা ছিল। চন্দ্রাবতী ভিতরে ঝুঁকে দেখল বিছানায় কেউ শুয়ে আছে। চন্দ্রাবতী পায়ের শব্দ না করে জানালার উপর উঠল এবং ঘরের ভিতর আস্তে করে লাফিয়ে পড়ল। কোমর থেকে কাটারি বের করলো আর বিছানার দিকে এগিয়ে গেল। দাঁড়ান মহারানী মা, চন্দ্রাবতীর পিছন থেকে কেউ একজন বলল। ও দ্রুত পিছন ফিরল তো দেখল সামনে যমুনা দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ধারালো ছুরি অন্ধকারে চকচক করছিল। বিছানায় শুধু বালিশ আছে মহারানী মা। যমুনা হাসতে হাসতে বলল, আমি তো এখানে অনেকক্ষণ থেকে জানালা খুলে আপনার জন্যই অপেক্ষা করছি মহারানী মা। যমুনার এই চালাকিতে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। ওর সন্দেহ সত্যি প্রমাণিত হলো। যমুনা সত্যি সত্যি কোনো উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে। কি চাও তুমি? কঠিন স্বরে জিজ্ঞাসা করলো চন্দ্রাবতী। আমাকে যে ইশারা করেছিলে তার মানে কি? মানে তো আপনি বুঝেই ফেলেছিলেন অনেক আগেই মহারানী মা। যমুনা সেই কুটিল হাসি চোখে নিয়ে বলল, আপনি ঠিক সময় নিজের কাটারি ছুঁড়ে আমার কাটারির আঘাতকে বিফল করে দিয়েছিলেন, না হলে ওই দুষ্ট বীরেন্দ্র প্রতাপ অতক্ষণ জীবিত থাকতো না। আর ওই ইশারা করেই আমি আপনাকে জানাতে চেয়েছিলাম যে বীরেন্দ্র প্রতাপকে খুব বেশি দিন আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যমুনার উদ্দেশ্য শুনে চন্দ্রাবতীর হয়রানির কোনো ঠিকানাই রইল না। ও নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? মহারাজকে কেন মারতে চাও তুমি? কারণ ওর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। যমুনা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, আমার পরিবারকে হারিয়েছি, আর ওর জন্য আমি দরজায় দরজায় ঠক্কর খেয়ে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছি। বীরেন্দ্র প্রতাপ একজন বিলাসী প্রমোদ প্রিয় মহারাজা। এই মহারাজের শাসন ব্যবস্থা ভ্রষ্টাচারিতা আর অপদার্থতায় পূর্ণ। এই ভ্রষ্টাচারী শাসন ব্যবস্থা আমার বাবার প্রাণ নিয়ে নিয়েছে, আর আমি একে পাল্টেই ছাড়ব। ওর মন্ত্রী আমলাদের সবাইকে আমি এক এক করে খুঁজে খুঁজে মারব, আর শুরু করব এই বীরেন্দ্র প্রতাপকে দিয়ে। যমুনার হাবভাবে চন্দ্রাবতী বুঝতে পারল ও প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু এখনো যমুনার কাছ থেকে অনেক কিছুই জানতে চাইছিল। তাই ও যমুনাকে উস্কে দিয়ে বলল, তার মানে রাজমাতা খুব বড় ভুল করে ফেলেছেন তোমাকে এখানে থাকতে দিয়ে। আর যদি আমি এই সময় রাজমাতাকে গিয়ে সবকিছু বলে দিই তো জানো তোমার কি পরিণাম হবে? একথা শুনে যমুনা একেবারে হেসে উঠল। ভুল তো রাজমাতা আপনাকে দয়া করে করেছিলেন মহারানী মা। আপনাকে মহারানী এই জন্যেই বানিয়েছিলেন
কারণ ওনার মনে হয়েছিল আপনি নির্বোধ, আপনাকে সবসময় দাবিয়ে রাখা যাবে। রাজপাটের ব্যাপারে দখল দেওয়ার ক্ষমতা আপনার নেই। কিন্তু দেখুন, আপনি কি থেকে কি বের হলেন। আর আমি, যদি আপনার আসল উদ্দেশ্য ওই বুড়ি আর বীরেন্দ্র প্রতাপকে বলে দিই, তাহলে আপনার পরিণাম কি হবে মহারানী মা? চন্দ্রাবতী এসব শুনে ভিতর পর্যন্ত কেঁপে উঠল, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে বলল, কি বাজে বকছো তুমি? আমার আবার উদ্দেশ্য কি? আমার তো শুধু একটাই উদ্দেশ্য, বিক্রমগড় রাজ্য আর মহারাজকে রক্ষা করা, কারণ আমি মহারানী। হ্যাঁ, আপনি তো মহারানী, কিন্তু শুধু নামেই। আর আপনার উদ্দেশ্য হলো বিক্রমগড়ের সিংহাসন পাল্টে নিজের বাবার অসম্মানের বদলা নেওয়া। আপনার আর আমার উদ্দেশ্য কিন্তু একই। চন্দ্রাবতীর তো এখন কাটলেও রক্ত বের হবে না এমন অবস্থা। তখন যমুনা গম্ভীর হয়ে বলল, আরে ঘাবড়াবেন না মহারানী মা, আমি আপনার এই গোপন কথা কাউকে বলবো না, কেননা অমর্ত্যকে কথা দিয়েছিলাম আমি। অমর্ত্যের কথা শুনে তো চন্দ্রাবতীর হয়রানির কোনো ঠিকানাই রইল না। তো যমুনা চন্দ্রাবতীর ব্যাপারে এত কথা কি করে জানলো? অমর্ত্যের সঙ্গে ওর কি সম্পর্ক? কি করবে এখন চন্দ্রাবতী? ও কি যমুনার সাহায্য নিয়ে বিক্রমগড়ের সিংহাসন পাল্টে দেবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।